যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল, ট্রাম্পের ঘোষণা, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি দুদেশ। কাতার ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। আমিরাত সহ 3 দেশের আকাশসীমা বন্ধে ঢাকা থেকে বাণিজ্যিক ফ্লাইট বাতিল। দোহাগামী বিমান মাস্কটে অবতরণ। এনসিপির কার্যালয়ের নিচে নেতাকর্মীদের উপর ককটেল হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। রমনা থানায় অভিযোগ। অভিভাবকহীনতায় ভোগান্তির আরেক নাম সিটি কর্পোরেশন। রাজনৈতিক স্থিতিশীলতা সহ জনপ্রতিনিধি নির্বাচনের তাগিদ। এবং হরমুজ প্রণালী বন্ধ হলেও জ্বালানি সরবরাহে ঘাটতি হবে না, দাবি বিপিসির। বিকল্প পথে খরচ বাড়ায় উৎপাদনের প্রভাবের শঙ্কা। শুভ সকাল, স্বাগত। এখন সকালে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি মেহেরিন অ্যানি। টানা 12 দিন যুদ্ধের পর ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানান তিনি। শান্তি চুক্তিতে রাজি হয় ইরান ও ইসরায়েল উভয় পক্ষকেই অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরান ও তেল আবিবের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করেনি। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার পরই এ ঘোষণা দেন ট্রাম্প। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলার দাবি তেহরানের। এর আগে রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 11টি মিসাইল হামলা চালিয়েছে ইরান। দেশটির পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই এই হামলা চালানো হয় বলে দাবি আইআরজিসির। যদিও সবকটি মিসাইল সফলভাবে প্রতিহতের দাবি করেছে কাতার। নাফিয়া আরমান মনন জানাবেন বাকিটা। সোমবার রাতে কাতারের আকাশে হঠাৎই আলোর ঝলকানি। আল উদেইদ বিমান ঘাঁটির দিকে ছুটে আসে একঝাঁক মিসাইল। সাইরেন আর মিসাইলের শব্দে তৈরি হয় ভীতিকর পরিবেশ। যদিও ইরানের মিসাইলকে প্রতিহত করতে বেগ পোহাতে হয়নি কাতারকে। মিসাইলের ধ্বংসস্তূপ রাজধানীতে ছড়িয়ে পড়লেও এতে কেউই আহত হননি। আমরা কাতার প্রবাসীরা একটু ভয়ে আছি। ভয়ে থাকার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়ে বাইরে হয়েছিলাম। পরপর দেখতেছি যে হঠাৎ মুহুর্মুহুর হামলা, বিকট আওয়াজ কাতারের উপর দিয়া। তখন আমরা ছুটাছুটি, তখন মানুষ কিন্তু ছুটাছুটি করতেছে প্রত্যেকের বাড়ি ঘর দুয়ারে বাসা বাড়িতে চলে গেছে। পরমাণু স্থাপনায় হামলার জবাবে মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করে তেহরান, যার নাম দেওয়া হয় অপারেশন অ্যানাউন্সিয়েশন অফ ভিক্টোরি। আইআরজিসির দাবি, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া বার্তা দেওয়া হয়েছে। যদিও নিউ ইয়র্ক টাইমসের দাবি, হামলার বিষয়ে আগেই কাতারকে অবহিত করে ইরান। অন্যদিকে এক বিবৃতিতে কাতার সরকার জানায়, হামলার আগেই খালি করা হয় মার্কিন বিমান ঘাঁটি। পাশাপাশি উল্লেখ করা হয়, হামলার জবাব দেওয়ার অধিকার রাখে দোহা। হামলার খবর পেয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে ছুটে যান ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অফ স্টাফের সঙ্গে এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চালানো হয় হামলা, যদিও হতাহতের কোনো তথ্য মেলেনি। পার্শ্ববর্তী সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতেও জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। কাতারের পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ। এছাড়াও সাময়িকভাবে বন্ধ রাখা হয় উপসাগরীয় 5টি দেশের আকাশসীমা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 3 দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেল রাত থেকে নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকেও ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যে কারণে শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানের বেশ কিছু ফ্লাইট। এতে ভোগান্তির সম্মুখীন হন দেশে ফেরত ও বিদেশগামী যাত্রীরা। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ।
রাত ৩টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর বহির্গমন পথ। ৪ ঘন্টা এই ফটকে বসে দাঁড়িয়ে ঝিমিয়ে কাটিয়েছেন মোহাম্মদ হোসেন। গেল রাতের ফ্লাইটেই তার কুয়েত যাবার কথা। কেমন করে যাবেন তিনি? যুদ্ধের দামামায় তো স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার ধোঁয়াতে মধ্যপ্রাচ্যের আকাশ আচ্ছন্ন। আগের টিকিট অনুযায়ী আমরা আইছি, কথাটা বুঝছি না, কিন্তু এখান থেকে তো মেসেজ দিব অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে, সেটা বলে না। সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় BG 3517, QR 639, EK 585, রিয়াদের 339 সহ মোট 8টি ফ্লাইট শিডিউল বিপর্যয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সোমবার মাঝরাতেই আকাশসীমা বন্ধ করে। এতে দেশগুলোতে সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এমন প্রেক্ষাপটে ঢাকা থেকেও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই 4 দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। যাত্রীরা জানায় বেশ কিছু ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে, যে কারণে বিপাকে পড়তে হয়েছে তাদের। যাত্রা হচ্ছে কাতার, কুয়েত থেকে ট্রান্সফার দিয়েছে, বুঝছেন, কিন্তু এখানে কোনো বিমানের নাই, শো নাই। সৌদি আরব এয়ারলাইন্স এসবিএন 811, সেটার সময় ছিল 5:55, এখন এটার সময় নিয়ে গেছে 8:10 সকালবেলা। 12 ঘন্টা হয়েছে, আমাদেরকে একটা হেরস্তেনের মধ্যে এখন ফালাইছে। বেশি বিপাকে পড়েছে কাতারগামী বিমানের ফ্লাইটের যাত্রীরা। কাতার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশপথ বন্ধ হয়ে যায়, যে কারণে বিদেশ গমনে ইচ্ছুক দেশের এমনও হাজারো যাত্রী এই মাঝরাতে পড়েন বিপাকে। ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত বিমানের এই শিডিউল বিপর্যয় আরও বাড়তে পারে। এদিকে বেবিচক জানিয়েছে দোহা, দুবাই, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের আগমন ও বহির্গমন সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে। এদিকে কাতারের দোহাগামী একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে পথ পরিবর্তন করে ওমানের মাস্কাটে অবতরণ করে। সেই সাথে US বাংলা এয়ারলাইন্সের কাতারগামী একটি ফ্লাইটও ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। সোমবার মধ্যরাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে। এই পরিস্থিতিতে দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্সের অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পূর্ণ নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করেছে অলিম্পিক ডে রান। সকাল 6:30টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়েছে র্যালি। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন নাইম আবির। আবির, জানাবেন যে র্যালি তো শুরু হয়ে গেছে, কত কিলোমিটার ডে রান হবে সব মিলিয়ে জানাবেন আমাদেরকে। শাফিন, এই র্যালিটি শুরু হয়েছিল 6:30টায়, ঠিক 6:30টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে, এবং এরপরে শিশু একাডেমি হয়ে এই র্যালিটি সচিবালয়ের সামনে থেকে 0 পয়েন্ট হয়ে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম ঢাকায় এসে শেষ হয়েছে। এবং র্যালি পরবর্তী সময়ে জাতীয় স্টেডিয়ামের অবস্থা যদি আপনাকে ঠিক এই মুহূর্তে দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একেবারে উৎসব মুখর একটি পরিবেশ। যেহেতু র্যালিটি ইতিমধ্যেই শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই র্যালি পরবর্তী সময়ে একটি সমাপনী অনুষ্ঠান রয়েছে, সেখানে বাংলাদেশ থেকে যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অলিম্পিকে গেমসে যারা অংশগ্রহণ করেছে তাদের সার্টিফিকেট প্রদান করবেন এবং এরপরে তিনি সমাপনী বক্তব্য রাখবেন। এবং এর মাধ্যমেই মূলত আজকের এই অলিম্পিক ডে 2025-এর উদযাপনের যে সেটি শেষ হয়ে যাবে। একটু জানিয়ে রাখি যে এই আয়োজনটি শুরু হয়েছে প্রায় ভোরবেলা 6:30টার দিকে, যদিও তার আগে থেকেই ভোর 6টা থেকেই এখানে যে যারা অংশগ্রহণকারী রয়েছেন এই অলিম্পিক রান অংশগ্রহণ করবার ক্ষেত্রে প্রায় আমরা দেখেছি 1000-এর মতো যারা অংশগ্রহণকারী রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন বিভিন্ন সংগঠন সংস্থা থেকে, বিশেষ করে সেনাবাহিনী তো রয়েছে। এর বাইরে আমরা যদি বলি
নৌবাহিনীর আমরা অংশগ্রহণকারী দেখেছি, বিমান বাহিনীর অংশগ্রহণকারী দেখেছি, বিভিন্ন সাইক্লিস্ট ক্লাব অ্যাসোসিয়েশন, এরপরে যারা দৌড়ের সাথে সম্পৃক্ত বা যারা নিয়মিত দৌড়বিদ রয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও যারা অ্যাথলেট রয়েছেন এবং সর্বস্তরের মানুষের কথা যদি বলি, সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সব মিলে যদি বলি প্রায় 1000-এর বেশি অংশগ্রহণকারী কিন্তু এই অলিম্পিক ডে রান 2025-এ অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে এই প্রোগ্রামটি শেষ হয়েছে। বলে রাখা ভালো যে অলিম্পিক ডে রান বা অলিম্পিক দিবস উদযাপনের ক্ষেত্রে এই মূলত আজ এটি উদযাপিত হচ্ছে সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশের ধারাবাহিকতায় বাংলাদেশের ঢাকা সহ 7টি আরও বিভাগীয় শহর রয়েছে, সেই বিভাগীয় শহরে কিন্তু এই ডে রানটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখি যে যারা 1948 সালে কিন্তু প্রথমবারের মতো এই অলিম্পিক ডে রানটি অনুষ্ঠিত হয় এবং শুধুমাত্র অলিম্পিক যে গেমসটি শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বিশ্ব সম্প্রীতির একটি অন্যতম বড় মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এই অলিম্পিক গেমসটিকে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু আজ এই অলিম্পিক ডে রানটি পালিত হচ্ছে। শাফিন, এই হচ্ছে আমার কাছে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে অলিম্পিক ডে রানের সবশেষ খবর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অলিম্পিক ডে রানের আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এনসিপির অভিযোগ, দলের সদস্য সচিব আখতার হোসেন সহ নেতাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সোমবার রাত 10:30টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির 4 নেতা আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা শাহবাগে মিছিল নিয়ে যায়। এ সময় তারা বলেন, এই ককটেল হামলাকে সাধারণভাবে দেখার সুযোগ নেই। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোরভাবে দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এনসিপি নেতারা নিরাপত্তার শঙ্কায় রয়েছে দাবি করে তিনি আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোনো অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। নাম নাগরিক সেবা কেন্দ্র, অথচ সেটি রূপ নিয়েছে ভোগান্তির কেন্দ্রবিন্দুতে। না আছে নগরপিতা, না আছে কেউ। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ ঘিরে 1 মাসের বেশি সময় পর খুলেছে নগর ভবন। বিশেষজ্ঞরা বলছেন, এতদিনের জটলা আর সিটি কর্পোরেশনের নাগরিক ভোগান্তি কমবে কবে তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। বিস্তারিত জেনে নেব আমার একটি প্রতিবেদনে। 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তালা। যেদিন খুলবে তার একদিন আগে দক্ষিণের নগর ভবনে আসেন 19 নং ওয়ার্ডের মোহাম্মদ লুকমান। হাতে জন্ম নিবন্ধনের ফাইল নিয়ে 26 দিন ধরে চক্কর কেটেছে নগর ভবনের দরজায়, কিন্তু প্রতিবারই সেবা না পেয়েই ফিরে যেতে হয়েছে। এটা সংশোধন না করা পর্যন্ত আমার যে আরো কাজ আছে অনলাইনে, সেগুলিও এখন কার্যক্রম বন্ধ আছে। এটা তো ভোগান্তি অবশ্যই। এরপর কথা হয় 37 নং ওয়ার্ডের আবুল হোসেনের সাথে। জন্ম নিবন্ধনের কাজ না হওয়ায় থমকে আছে তার পরিবারের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পথ। বাবার মায়ের অসুস্থতার কারণে হয়তো ইন্ডিয়া যাইবে চিকিৎসা। বাচ্চা ছাড়া তো আর কোনো গার্জিয়ান যাইতে পারে না, বাচ্চা তো নিয়েই যাইতে হবে। এরকম আন্দোলনের কারণে 1 মাস ধরে দক্ষিণ সিটিতে চলা অচলাবস্থায় ঝুলে আছে কারো ট্রেড লাইসেন্স, আবার কারো নাগরিকত্বের সনদ। কেউ আবার জলাবদ্ধতার দুর্ভোগের কথা জানাতে গিয়েও পারেন না, কেউ ফিরে গেছেন খাজনা না দিতে পেরে। ঘুরতেছি কোনো হদিসই নাই, নথিরও কোনো খবর নাই, কর্মকর্তা কর্মচারীদের কোনো এই ব্যাপারে কোনো সহযোগিতাই নাই, কোনো রকম কিছু পাচ্ছি না। এবং তাদের কোনো দায়িত্ব, এখানে যারা তথ্য জন্য বসে আছে দায়িত্ব নিয়ে, তারাও ঠিকমতো কথা বলছে না। খাজনা পরিশোধ করার জন্য আসছিলাম, তাই সাথে কার্যকলাপ বন্ধ। নাগরিক সেবা নিয়ে ভোগান্তির বিষয়ে দক্ষিণের প্রশাসকের সাথে ফোনে যোগাযোগ করলে জানান, ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং আঞ্চলিক অফিস থেকে জন্ম এবং মৃত্যু সনদ দেয়া চালু হয়েছে। নাগরিক সেবা কবে থেকে আসলে চালু হতে পারে, কিছু কি? না, অলরেডি আমাদের আঞ্চলিক অফিসগুলো খোলা আছে, আমাদের আঞ্চলিক অফিস থেকে তারা নাগরিক সনদ দিতে পারে। আচ্ছা, তো অনেকে এটা জানে না, তো না জানার কারণে দেখলাম যে জন্ম সনদ নিতে এখানে আসছে। কেবল আজকে বলছে তো, অনেকে হয়তো জানে না, বাট আমরা এটা বলে দেবো সবাই। তবে এই বিষয়ে জানে না খোদ নগর ভবনের তথ্য কেন্দ্র।
নগর ভবন খোলার ঘোষণার পর দক্ষিণের 10 নং ওয়ার্ডে দেখা গেল সীমিত পরিসরে চলছে নাগরিক সেবার কাজ, তবে পাওয়া যায়নি ওয়ার্ড সচিবকে। কারণ কি জানতে চাইলে তার সহকারী জানালেন, প্রতিটি ওয়ার্ডে একজন করে সচিব থাকার কথা থাকলেও এই ওয়ার্ডের সচিব পালন করছেন 2 ওয়ার্ডের দায়িত্ব। রিসেন্টলি তো ওয়ার্ড সচিব দেওয়া সম্ভব হয় নাই, আর ওয়ার্ড সচিব আমাদের ওইভাবে অ্যাভেলেবল থাকে না। কাউন্সিলর না থাকায় সহজ কাজ করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। আর সবচেয়ে বড় সেবা কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটিতে 10 মাস ধরেই নাগরিক সেবা নিয়ে রয়েছেন চরম বিড়ম্বনায়। ড্রেনগুলো নোংরা হয়ে রয়েছে, ড্রেন পরিষ্কার করা হচ্ছে না। 2-3 বারই আসা যাওয়া হয়েছে কষ্ট হয়েছে। অন্যদিকে উত্তর সিটির 24 নং ওয়ার্ডে গিয়েও পাওয়া গেল না ওয়ার্ড সচিবকে। সচিব হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চলে গেলে বিপাকে পড়ে সেবা নিতে আসা বাসিন্দারা। জানান, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় যে কোনো কাজ করতে সময় বেশি লাগছে। এনার দ্বারা তার কাজ উনি আমাদের কাজগুলো রিসিভ করতেছে, যদি উনি আসতে পারে তাহলে আজকে হবে, না হলে সুস্থ হয়ে আসলে পরে কাজগুলো হবে। একটা নির্বাচিত কেউ আসুক, একটা কমিশনার আসুক, সবাই আসুক, তো এটা কাজটা আরও তখন দেখা যাবে আরও সহজে হবে। স্যারে প্রথমে রিসিভ করে তারপরে এটা আমাদের জোন অফিসে নিয়ে ওই জায়গায় রেজিস্টার করে, রেজিস্টার স্যার আছে, তারপরে ওই জায়গা থেকে প্রিন্ট করে এনে তারপরে পাবলিককে দিতে হয়, এই জন্য এই সময়টা লাগতেছে। প্রতিদিন যত অভিযোগ আসে সে অনুযায়ী সব সেবা দেয়া যাচ্ছে না স্বীকার করে উত্তরের প্রশাসক জানালেন, জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধ সহ উত্তরের সকল নাগরিক সেবা যাতে দ্রুত দেয়া যায় সেজন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রচুর অভিযোগ আসে আমাদের, আমরা সবগুলো ডেফিনেটলি পালন করতে পারি না, এটা স্বাভাবিক, কিন্তু আমরা একটা টাচে আছি। রাত হোক দিন হোক, যখনই আমরা কোনো ধরনের অভিযোগ পাচ্ছি, কিউআরটি টিম তাদের মেশিন, তাদের পাম্প, এগুলো সব কিছু নিয়ে তারা কিন্তু জায়গায় গিয়ে এই সার্ভিসটা দিচ্ছে, যে কারণে আমরা শহরের এমার্জেন্সি সার্ভিসগুলো আমরা খুব ভালো মতো দিতে পারি। নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় পর্যায়ে নির্বাচন জরুরি বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বললেন, কালক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। এই সিটি কর্পোরেশন দক্ষিণের একটা প্রবলেম নিয়ে সারা জাতি পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সারা দেশে যে লোকাল গভর্নমেন্ট নাই, সেটা নিয়ে কোনো পরিষ্কার কথাবার্তা হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। লোকাল গভর্নমেন্ট সিস্টেম মধ্যে অনেক রিফর্ম দরকার। সেই রিফর্মের জন্য সরকার কমিশন করেছেন এবং কমিশন রিপোর্ট দিয়েছে। এখন উচিত হচ্ছে অতি অবিলম্বে এই রিপোর্টগুলো বিবেচনা করে যেগুলো অতি প্রয়োজনীয় সংস্কারগুলো সাধন করা। এছাড়া সারা দেশে যেভাবে ডেঙ্গু ও করোনা বাড়ছে, সেখানে স্থানীয় কাঠামো জনপ্রতিনিধি শূন্য থাকায় তা সামাল দেয়া সিটি কর্পোরেশনের জন্য কঠিন হয়ে পড়বে বলেও শঙ্কা তাদের। স্থানীয় সরকার কাঠামো কতটা গুরুত্বপূর্ণ তা সকলেরই উপলব্ধি হয়েছে এটি ভেঙে পড়ার পর। সাধারণ জনগণ বলছেন, আইনের গ্যারাকল তারা বোঝেন না, তাদের দরকার নাগরিক সেবা। তবে এই নাগরিক সেবা সংকট কতটা কাটবে তা নির্ভর করছে রাজনৈতিক পরিবেশ কেমন থাকে তার উপর। মেহেরিন আনি, এখন ঢাকা। চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানি তেলবাহী 9টি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধ হলেও বিকল্প পথ থাকায় জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। তবে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানি খরচ বাড়তে পারে। তবে জ্বালানি তেলের ঘাটতি হলে কিংবা দাম বাড়লে সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে হাজিরা শিউলি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জ্বালানি তেল মজুদের সক্ষমতা 45 দিনের, গড়ে 30 থেকে 40 দিনের তেল মজুদ থাকে। পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। তাই পরিশোধিত জ্বালানি তেল নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ, যা পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। মার্কিন হামলার পর ইরান জ্বালানি তেল সরবরাহের এই পথ বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। যদিও বিপিসি বলছে, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা থাকলেও সরবরাহে ঘাটতি হবে না। ইস্টার্ন রিফাইনারির জন্য বছরে প্রায় 13 থেকে 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়। বিপিসির চেয়ারম্যান বলছেন, সৌদি আরব ও দুবাইয়ের সরবরাহকারীরা আশ্বস্ত করেছেন জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে আমদানি করা যাবে আবুধাবির ফুজাইরা বন্দর দিয়েও।
আমরা সৌদি আরবিয়া আমাদের যারা সাপ্লায়ার এবং আমরা দুবাইয়ের যারা আমাদের সাপ্লায়ার তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা বলেছে আসলে কোনো সমস্যা হবে না, তারা সাপ্লাই দিতে পারবে। ইভেন হরমুজ প্রণালী যদি বন্ধও হয়ে যায়, তার ইউএইর একটা বন্দর আছে ফুজিয়ারা, যেটা একেবারে হরমুজ প্রণালী পার হয়ে নিচের দিকে এটা অ্যাভেল করতে পারে। ওখান থেকেও আমরা মাঝে মাঝে কিন্তু ক্রুড অয়েল ওখান থেকেও মাঝে মাঝে আমাদের লোড হয়। বর্তমানে বিপিসির ডিজেলের মজুদ আছে 32 দিনের, পরিমাণ 3,72,000 মেট্রিক টন। জেট ফুয়েল 30 দিনের ও ফার্নেস অয়েলের মজুদ আছে 29 দিনের, দুটিরই পরিমাণ 51,000 মেট্রিক টন করে। আর পেট্রোল ও অকটেনের মজুদ আছে মাত্র 12 দিনের। পেট্রোল ও অকটেনের মজুদ কম থাকলেও স্থানীয়ভাবে 4টি রিফাইনারি থেকে এসব জ্বালানি সংগ্রহ করা হয়, তাই দুশ্চিন্তা নেই। এছাড়া ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল সহ প্রায় 2.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে এই মাসেই চট্টগ্রাম বন্দরে ভিড়বে 9টি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে বিশ্ববাজারে দাম বাড়লে বেশি দামে তেল কিনতে হবে বিপিসিকেও। তবে 6 মাসের জন্য জ্বালানি পরিবহনের চুক্তি থাকায় বাড়তি জাহাজ ভাড়া দিতে হবে না। হরমুজ প্রণালী বন্ধ হলে আপনারা জানেন যে অলমোস্ট রিফাইন্ড অয়েল 20% এফেক্ট করে হচ্ছে হরমুজ প্রণালী, ক্রুড অয়েল 30% এফেক্ট করে হরমুজ প্রণালী। সো এইটার একটা রেস্ট্রিকটিভ এফেক্ট কিন্তু পড়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপরে, আপনি যেখান থেকে তেল কেনেন। সো মেবি তেলের দাম কিছুটা বাড়বে ধরে আমরা ধারণা করছি। এদিকে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি কিংবা দাম বাড়লে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন ব্যবস্থা সহ পুরো দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিশেষ করে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি ব্যাহত হলে চরম গ্যাস সংকটে পড়বে চট্টগ্রাম। বিকল্প ব্যবস্থাগুলো আমাদের এখন থেকেই আমাদের সোর্সিং করা উচিত, যাতে করে আমরা যদি এই কোনো কারণে যদি যুদ্ধটা আপনার দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমরা কোনো রকম সংকট মোকাবেলা করতে পারি। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের এবং আমাদের যানবাহনগুলো এগুলোকে তো সচল রাখতে হবে, না তো আমাদের অর্থনীতিতে এটার একটি বিশাল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে 65 লাখ মেট্রিক টন, যার সিংহভাগই আমদানি করা হয়। প্রতি মাসে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে 15 থেকে 18টি জাহাজ। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। শরীয়তপুরে পদ্মা নদীতে বালু মহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে পদ্মাপাড়ের মানুষ। হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়া বালু মহাল ঘোষণার ব্যাপারে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি বলছে, অপরিকল্পিত বালু উত্তোলন হলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন দেখা দিতে পারে। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। শান্ত এই পদ্মার রূপ পরিবর্তন হয় বর্ষায়। আগ্রাসী চেহারা নিয়ে আঘাত হানে নদী তীরবর্তী এলাকায়। শরীয়তপুরের 3টি উপজেলার 21টি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে পদ্মাপাড়ের বিস্তীর্ণ এলাকা। গত 10 বছরে ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়েছে এই জনপদের অন্তত 25,000 পরিবার। ভাঙন ঠেকাতে গত 5 বছরে শরীয়তপুরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে একাধিক তীররক্ষা বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। কাচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর 77 নম্বর কাচিকাটা মৌজার 22.63 একর জমি বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। দরপত্রে অংশগ্রহণে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বালুমহল ঘোষণায় বিভাগীয় কমিশনারের কাছে দেয়া হয়েছে চিঠিও। ভাঙনপ্রবণ এলাকায় জেলা প্রশাসনের এমন উদ্যোগে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। বিভিন্ন সময় বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন তারা। বালু কাটলে জায়গাটা গহীন হয়ে যাবো, তখন নদীতে ভাঙ্গা আমাকে বাড়িঘর বাজার যা আছে সব কিছু উড়ে যাবো। যদি বালু কাটার মহল বালু কাটে, আমাদের ব্যবসা বাণিজ্য সবচেয়ে ধ্বংস হয়ে যাবো। এটা তো পদ্মা, যে কোনো হান্দা ছুটতে একটা নাহার বাইরে নদীটা বিলীন হয়ে যেতে পারে। আমরা থাকতে পারবো না থাকতে পারলে আমরা বাইরে গেলে কই যাবো না, কোথায় জায়গাও নাই। বালু মহল এটা দিলে যদি 10টা ট্রলার দেয়, তবে 200 ট্রলারে আরো বাইকগুলি কাটিয়া লিয়ে গেলে আমাদের নদী বাঙ্গালিয়া জায়গা মাথা গোজা ঠাই থাকবে না। এইটা নদী বলবে লেগে লেগা সরকারের কাছে আবেদন, আমাদের এই যে বালু মহল বন্ধ করতে হইব, আমাদের বেরিবাদ দিতে।
হাইড্রোগ্রাফি জরিপ সম্পন্ন করে নদীর গতিপথ নিরূপণ শেষে এ বিষয়ে সিদ্ধান্তের পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। হাইড্রোগ্রাফিক যে জরিপ, সেই জরিপ করে এরপরে হইতেছে এটা সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু এখানে একটা চর আছে, পানির এখানে ফ্লোতে হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, তো যদি এই চরটা না থাকে তাহলে এখানে বাধা থাকবে না। সেক্ষেত্রে হইতেছে নদীর আগের যে প্রবাহ ছিল তার উপরে অবশ্যই প্রবাহটা পরিবর্তন হবে। একদিকে ভাঙন রোধে নির্মাণ করা হচ্ছে একাধিক তীররক্ষা বাঁধ, অপরদিকে নদী থেকে বালু উত্তোলনে চলছে বালুমহল ঘোষণার প্রক্রিয়া। কর্তৃপক্ষের এমন বিপরীতমুখী সিদ্ধান্তে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। প্রমত্তা এই পদ্মা নদীর মাঝে জেগে ওঠা এই ডুবোচরের বালু কেটে নেওয়ার বৈধতা দেওয়া হলে একদিকে বাম তীরে হাজার কোটি টাকা ব্যয়ে তীররক্ষা বাঁধ যেমনটা ঝুঁকিতে পড়বে, তেমনি পদ্মার গতিপথ পাল্টে গিয়ে বাম তীরের বিস্তীর্ণ এই জনপদ ভাঙন ঝুঁকিতে পড়বে, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এখন সকালের সময় হলো একটি বিরতির, একটু পরে ফিরছি, আবারও সাথে থাকুন। বিরতির পর ফিরলাম। আপনারা দেখছেন এখন সকাল। চুয়াডাঙ্গায় কয়েকদিনের বৃষ্টিতে কমেছে সবজি সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজির দর বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক বৃষ্টির কারণে সবজি সরবরাহ কতটা কমেছে আর বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। গত টানা কয়েকদিনের আসলে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাতের ফলে চুয়াডাঙ্গার যে পাইকারি এবং খুচরা সবজির বাজার আছে, এখানে কিন্তু সব ধরনের সবজির দাম কেজিতে প্রায় 5 টাকা, 10 টাকা এবং কিছু কিছু সবজি তো দেখেছি আমি 15 টাকা কেজি পর্যন্ত আসলে সপ্তাহের ব্যবধানে বেড়েছে। আজকের বাজার দর যদি বলি, আজকের বাজারে কিন্তু সব থেকে বেশি দামে যে সবজিটি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বেগুন। বেগুন কিন্তু খুচরা বাজারে আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। আমি পাইকারি সবজির বাজারেও খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে আজকে 60 থেকে 65 টাকা কেজি দরে পাইকারি আসলে বিক্রি হচ্ছে। সুতরাং বলা চলে বেগুন কিন্তু সপ্তাহের ঠিক ব্যবধানে 14 থেকে 15 টাকা কেজি দরে আসলে হঠাৎ করে বেড়ে গেছে। শুধু বেগুন নয়, ধনেপাতা কিন্তু আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। সেই ধনেপাতা খুচরা বাজারে আমি দেখেছি 120 থেকে 125 টাকা কেজি দরে বিক্রি করতে। পাশাপাশি যদি উচ্চের কথা বলি, উচ্চে আমি দেখেছি যে পাইকারি বাজারে 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আজকে, এবং খুচরা বাজারে কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমার সাথে বেশ কয়েকজন পাইকারি যারা ব্যবসায়ী আছেন সবজি বাজারে, তাদের কথা হয়েছিল, তারা বলছে যে টানা এই কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বাজারে যে কৃষক সবজি নিয়ে আসে, যাদের কাছ থেকে আসলে পাইকারি যারা ব্যবসাদাররা আছে তারা আসলে এই সবজিগুলো কিনে থাকে, সেই সবজির সরবরাহ আসলে কম থাকায় পাইকারি বাজারে কিন্তু সবজির দাম আসলে কিছুটা বেড়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে খুচরা বাজারে। পাশাপাশি খুচরা বাজার থেকে কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে তাদের উপর কিন্তু প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে আমার কাছে সবজির বাজার থেকে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। চুয়াডাঙ্গার সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে অলিম্পিক ডে রান আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেখানে কথা বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হব। আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, এগুলোর আমরা চর্চা করব। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি। আমরা এই জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। এর মধ্যে আমরা অলরেডি কক্সবাজারে সাইক্লিং করেছি, আমাদের রাঙামাটিতে লেকে সুইমিংয়েরও প্ল্যান আছে, এবং বিভিন্ন বিভাগীয় শহরে আমরা ম্যারাথন করে থাকি। আমরা একটা প্ল্যান করছি যে সারা বছর ব্যাপী
ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব, বিভিন্ন অনুষ্ঠান আমরা করব, যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রিয়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা। তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকব। আপনারা এখানে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে অলিম্পিক ডে রানের আয়োজনে কথা বলছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। এবার অন্য প্রসঙ্গ, সাতক্ষীরা শহরে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতেও মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পৌর কর্তৃপক্ষকে। জনসচেতনতায় প্রচারণাও পর্যাপ্ত নয়। আহসান রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বর্ষা শুরু হতেই মশার উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরার মানুষ। শহরের অলিগলি তো বটেই, হাসপাতাল, বাজার, এমনকি বাসাবাড়িতেও এখন দিনরাত মশার রাজত্ব। আর এর সঙ্গে বাড়ছে ডেঙ্গুর ভয়। খোলা ড্রেন, নালায় জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশে জন্ম নিচ্ছে ডেঙ্গু বাহক এডিস মশা। পলাশপোল, ইটাগাছা, সুলতানপুর, কাটিয়া, টাউন বাজার ও সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এদিকে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কায় শহর জুড়ে বাড়ছে উদ্বেগ। মশা বেশি হয়, ছেলেবিলি মশারির মধ্যে থাকতে হয়। পানি তো নোংরা, পানি ময়লা, পানির জন্য আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। মশা নিধনের জন্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম থেকেও পৌরসভা করতেছে না। কেন করতেছে না সেটা আমাদের জানার বাইরে। এলাকায় খালি চোখেই দেখা যায় মশার লার্ভা। এছাড়া প্লাস্টিক কাপ, নারকেলের খোসা কিংবা পলিথিনে জমে থাকা পানি হচ্ছে ডেঙ্গু বিস্তারের উৎস। এত কিছুর পরও পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। নেই কোনো নিয়মিত স্প্রে, নেই ফগিং কার্যক্রম। আর এই মশার খুব উৎপাত পৌরসভা খেয়াল করে না, আর আমাদের যেগুলো স্প্রেও দেয় না। আমাদের শিশু বাচ্চা আছে যেগুলো অসুস্থ হয়ে যায়, অনেক সময় মশার কামড়ে তারা ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে কয়েকজন। নাগরিক নেতারা বলছেন, এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইমিডিয়েটলি যদি মশা নিধনের ব্যবস্থা যদি পৌরসভা না করে তাহলে হয়তো করোনা এবং ডেঙ্গুর এটা একটা মহামারী আকার ধারণ করবে সাতক্ষীরাতে। যে কারণে আমরা পৌরসভার কাছে বা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততার সাথে সাতক্ষীরা পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা দ্রুত তৈরি করায়। সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডে প্রায় 3 লাখ মানুষের বাস, অথচ মশা নিধনে পৌরসভার রয়েছে মাত্র 2টি ফগার মেশিন, যা দিয়ে পর্যায়ক্রমে মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। তবে এ বিষয়ে কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন ওয়ার্ডে আসলে আমরা ওই ওষুধ এটা আমরা ছিটিয়ে থাকি, কিন্তু এটা অবশ্যই আমি স্বীকার করব যে আসলে ধরেন আমাদের যে প্রকোপের পরিমাণ অথবা যে সমস্যার যে মাত্রা আর কি, সেই মাত্রা অনুপাতে হয়তো পর্যাপ্ত নয়। বাট আমাদের পৌরসভার থেকে আপনার যে চেষ্টা, আমাদের যে চেষ্টা, এটা চলমান আছে। মশার এই ভয়াবহ উপদ্রব ডেঙ্গুর আশঙ্কা বাড়িয়ে তুলছে। তাই সময় থাকতে ব্যবস্থা না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। এখনই শহর জুড়ে মশা নিধনে পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ নেয়ার দাবি শহরবাসীর। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এখন সকালে একটা বিরতি নিচ্ছে, আবার ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। সৈকতের প্রাকৃতিক গঠন রক্ষা ও পরিবেশ সুরক্ষার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। কক্সবাজারের কলাতলিতে সৈকতের বালিয়াড়ি কেটে তৈরি করা হচ্ছে কৃত্রিম খাল। এই খাল দিয়ে হোটেল মোটেলের ময়লা পানি গিয়ে মিশছে সমুদ্রে। পরিবেশবাদীরা বলছেন এতে দূষিত হচ্ছে প্রকৃতি, সেই সঙ্গে পর্যটকদের জন্য তৈরি হচ্ছে প্রাণঘাতী ফাঁদ। মন্তোষ বেদজ্ঞের তথ্য, মোহাম্মদ রাসেলের ছবিতে দেখুন প্রতিবেদন। কক্সবাজারের কলাতলি সমুদ্র সৈকতে ডিভাইন ইকো রিসোর্টের পাশ ঘেঁষে কাটা হয়েছে বালিয়াড়ি। কয়েকদিন আগে সেখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম খাল, যা এখন রীতিমতো একটি স্থায়ী পানি চলাচলের পথ। গত কয়েকদিন ধরে এই খাল দিয়েই হোটেল মোটেল জোনের বর্জ্য ও দূষিত পানি মিশে যাচ্ছে সরাসরি সমুদ্রে।
স্থানীয়রা বলছেন কয়েক বছর আগে এই এলাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো পাশের একটি ছড়ার মাধ্যমে। সেটি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের সামনে দিয়ে গিয়ে মিশত সাগরে। সম্প্রতি অতিথিদের চলাচলের সুবিধার্থে ছড়াটি বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেয় ক্যাফে কর্তৃপক্ষ। তখন থেকেই জমা পানির চাপে ডিভাইনের সামনে ও পাশে তৈরি হয় গভীর ডোবা। এরপর সেই পানি নিষ্কাশনে বালিয়াড়ি কেটে তৈরি করা হয় এই বিপজ্জনক খাল। ফলে বৃষ্টির পানি, জোয়ার ভাটা এবং ঢলের সময় এটি রূপ নেয় প্রবল স্রোতের এক বিপজ্জনক পথে। কয়েকদিনেই খালটি হয়ে উঠেছে আরও চওড়া ও গভীর। সুয়ারেজের সমস্ত পানি এসে যেহেতু পানি যখন শুকায় এখান থেকে বিশ্রী গন্ধ ওঠে। হোটেলের যত সুয়ারেজের লাইন এটা দিয়ে সমুদ্রে নামে। পর্যটক ওঠানামা করে, তারা কি সুয়ারেজের পানি ভেঙে ইয়ে করে আসবে এবং যখন বৃষ্টি হয় এখানে এক গলা পানি হয়ে যায়। আমার জায়গা রক্ষা করার জন্য আমি এখানে বাদ দিচ্ছি। ব্রিজের পাশে যে প্লটগুলো আছে ওই রাস্তার পানিগুলো প্লটে আসে, প্লট থেকে আবার এই ব্রিজের নিচ দিয়ে চলে এসে এখানে অনেক পানি অনেক বৃষ্টির কারণে একদম জমে গেছে। এই ঘটনায় পর্যটন ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খালের কারণে সৈকতে ঘুরতে এসে অনেকেই পড়ছেন বিড়ম্বনায়। নিরাপত্তার পাশাপাশি সৌন্দর্য হানি নিয়েও হতাশা প্রকাশ করেছেন তারা। বিভিন্ন আবাসিকের পানি এবং বিভিন্ন কলকারখানার পানি এসে সমুদ্রে মিশে যাচ্ছে, সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে একটা নালা, এই নালার কিন্তু আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আশা করিনি। এই উপরের যে বজ্রগুলি, যে দুর্গন্ধ, যে ময়লা, সেগুলি আমাদের সমুদ্রে আসতেছে। এই পানিটা এমন নোংরা, পানি ওই ওয়াশরুমের পানির চেয়ে অনেক খারাপ হয়েছে এই নালার পানিটা। এদিকে পরিবেশবিদরা বলছেন সৈকতের আশপাশে গড়ে তোলা অনেক স্থাপনা এখন যুক্ত করা হয়েছে শহরের মূল ড্রেনেজ ব্যবস্থার সাথে। এমন প্রেক্ষাপটে অপরিকল্পিত কৃত্রিম খালের কারণে সৈকতের স্বাভাবিক গঠন বিপর্যস্ত হচ্ছে। দূষণ ছড়াচ্ছে সমুদ্র জুড়ে, আর গুপ্ত খাল থেকে তৈরি হচ্ছে সমুদ্র স্নানে নিরাপত্তা ঝুঁকি ও প্রাণঘাতী ফাঁদ। এই কৃত্রিম খাল সৃষ্টি করার কারণে যে পানির স্রোতগুলো, এই পানির স্রোতগুলো সরাসরি সমুদ্রে যাচ্ছে। যে সমুদ্রে নামছে এখানে একটি গুপ্তকাল সৃষ্টি হচ্ছে, যা আসলে সমুদ্রের ভিতর দেখা যায় না। পর্যটকরা এটা না জেনেই ওই জায়গায় গোসল করতেছে, গোসল করার কারণেই এই পর্যটকরা জীবন ঝুঁকিতে পড়ছে। জেলা প্রশাসক জানিয়েছে হোটেল মোটেল জোনের পানি নিষ্কাশন ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব কক্সবাজার পৌরসভার। তবে কেউ যদি পরিবেশ আইন লঙ্ঘন করে থাকে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু তাদের ভিজিলেন্স টিম কাজ করছে এবং যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। বাণিজ্যিক স্বার্থে তৈরি করা এই কৃত্রিম খাল শুধুই পরিবেশের বিপর্যয়ের কারণ নয়, এটি হুমকি হয়ে দাঁড়িয়েছে কক্সবাজারের পর্যটন নিরাপত্তা, সৌন্দর্য ও দীর্ঘমেয়াদী টেকসই ভবিষ্যতের জন্য। এখন কক্সবাজার। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এখনও বেশ পিছিয়ে পার্বত্য জনপদের মানুষ। তবে এ দুর্গম অঞ্চলের জনগোষ্ঠী সুবিধায় সীমান্ত সড়কের সাথে যুক্ত করতে রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া থেকে উড়াছড়ি সড়কের নির্মাণ কাজ চলছে। তবে সড়কটির সুফল নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, কারণ কোটি টাকার প্রকল্পটি নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। পার্বত্য এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে খাগড়াছড়ি রামগড় থেকে বান্দরবানের সীমান্ত পর্যন্ত নির্মিত হচ্ছে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক। এই সড়কের সুফল পেতে ও দুর্গম পাহাড়ের বাসিন্দাদের সীমান্ত সড়কের সাথে যুক্ত করতে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। রাঙ্গামাটির রাজস্থলীর সাথে সীমান্ত সড়কে যুক্ত হয়েছে বিলাইছড়ির ফারুয়া। তবে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার গ্রামে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন আর যোগাযোগে এখনো ভরসা গ্রামীণ মেঠো পথ। দুর্ভোগ কমাতে সম্প্রতি 1 কোটি টাকা ব্যয়ে ফারুয়া সীমান্ত সড়কের ঘিলালরিছড়া হতে ওরাছড়ি বাজার পর্যন্ত 1 কিলোমিটার ইটের সড়ক নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হলে সড়কটি ব্যবহার করবেন অন্তত 10,000 মানুষ। তবে সড়কের নির্মাণ কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের ইট ব্যবহারের পাশাপাশি অনেক স্থানে মাটি না কেটেই বিছিয়ে দেওয়া হচ্ছে এসব ইট, দেওয়া হচ্ছে না পর্যাপ্ত বালি। দায়সারা এ কাজে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশের অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। বালি কম পড়ছে আর এই ইটগুলি সব 2 নম্বর, এটা 1 নম্বর ইট একটা পড়ি না স্যার, সব 2 নম্বর ইট স্যার। আর রাস্তাটা বালি কম দেওয়া হয়েছে, কাজ ঠিকভাবে হইতেছে না। ওগুলি
যাতায়াতের যে গাড়ি চলতেছে, তো এটা যাতে ঠিকভাবে করলে তো অবশ্যই টিকবে, কিন্তু এভাবে করলে টিকবে না। এই রাস্তাটা 2 নম্বর পোস্টের জন্য আপনারাকে আমরা অনুরোধ করতেছি যে এখানে ঠিকভাবে এই রাস্তাগুলো হয়। অভিযোগ আছে মেসার্স সেঙ্গি ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান হলেও তাদের কাছ থেকে লাইসেন্স ভাড়া নিয়ে কাজ করছে আবু বকর মাসুদ ও শামসুল ইসলাম। তারা জানান গুণগত মান ঠিক রেখেই কাজ করা হচ্ছে। আমি তো আমার মতো করে অফিসে চাপ দেওয়ার পর থেকে আমি আমার কাজের গুণগত ত্রুটি আরও সংশোধন করছি। এটা হচ্ছে 100%। আপনার অফিস সরজমিনে প্রদক্ষিণ করার পরে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আপনার আইটেম বাই আইটেম এই কাজের গুণগত মান পরিবর্তন করার জন্য বলছে। আমরা এইভাবে পদক্ষেপ নিয়েছি। তদারকির ঘাটতির কারণে নির্মাণ কাজে অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার কথা বলছেন দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা। এলাকাবাসী যারা যেভাবে দাবি আমাদের যে ডিজাইন মোতাবেক যেভাবে ধরা আছে আপনি এভাবে কাজ করবেন, উনি ওয়াদা করছিলেন যে আমি এভাবেই করব কাজ। আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে সার্বক্ষণিক বর্তমানে তদারকির মধ্যে রাখছি এবং তাকে আমরা লিখিতভাবে একটা চিঠি দিব। আশা করব উনি এই চিঠির আলোকে ওভাবে ডিজাইন মোতাবেক কাজটা করে নেবেন। পার্বত্য এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিতে উন্নয়ন প্রকল্পের সরাসরি নজরদারি বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পাহাড়ের বাসিন্দাদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। গল টেস্টে ড্র করেও খুশি সাবেক নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার। আগ্রাসী ব্যাটিং করতে হারলেও পারত বাংলাদেশ, এমনটাই মনে করেন তারা। পাশাপাশি 2 সাবেক নির্বাচক জানিয়েছেন জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলে না জনপ্রিয়তা। আর ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার খোঁজে বিসিবি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। গত হয়েছে গল টেস্ট, তবে ম্যাচ না জেতার আক্ষেপটা বর্তমান। ফ্ল্যাট উইকেটেও শান্ত মুশফিকদের কচ্ছপ গতির ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা। তবুও সাবেক ক্রিকেটারদের পাশেই পাচ্ছেন শান্তরা। এই ম্যাচটা সেভ করা আরেকটা দায়িত্ব ছিল, সেইভাবে চিন্তা করে কিন্তু প্রথম আওয়ারটা ব্যাটিং করেছিল আমাদের ব্যাটসম্যানরা। তো আমি সব কিছু মিলে বলবো যে এই ড্রটা কিন্তু গল টেস্টে প্রাপ্য ছিল। এখানে ও ধরনের চিন্তা আসা উচিত না যে আগে ছাড়লে কি হতো, আগে ছাড়লে অনেক খারাপ হতে পারত। পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারত। শান্ত মুশফিকরা বড় রান পেলেও ব্যর্থ বিজয়। দৃষ্টিকটু ব্যাটিংয়ে হয়েছেন সমালোচিত। দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা যেন ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিকেট পাড়ায় গুঞ্জন দল নির্বাচনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার চাপ উপেক্ষা করতে পারেন না নির্বাচকরা, কিন্তু সাবেক নির্বাচকদের মত ভিন্ন। জনপ্রিয়তা দিয়ে সে কেউ দলে ঢুকে না, আই ডোন্ট থিঙ্ক সো। বাট তাকে নেওয়া যখন হয়েছে আই থিঙ্ক ই শুড গিভ ওয়ান মোর চান্স। একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুজনই নিয়ে গেছি আমরা। ডোমেস্টিকে অনেকগুলি খেলোয়াড়ের কিন্তু নোটেড অনেক পারফরমেন্স থাকে, কিন্তু ওরা জাতীয় দলের সুযোগ পায় না। তো এটা তো নির্বাচকদের দায়িত্ব যে কোন খেলোয়াড়কে কোন জায়গায় সুযোগটা দিবে, কোন ফরম্যাটে সুযোগটা দিবে, কে কতটুকু ক্যাপেবল ইন্টারন্যাশনাল এরিনার জন্য, সেই চিন্তা ভাবনা করে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে বিজয় কিন্তু আজকে অনেক বছর ধরে টেস্ট ক্রিকেটের পাইবে। ঘরোয়া ক্রিকেটের মান ভালো নয় এমন সমালোচনা বহুদিনের। নীতি নির্ধারকদের বারংবার দেয়া আশ্বাস থেকে গেছে প্রতিশ্রুতিতেই। তবে নতুন সভাপতির অধীনে সেক্টরটিতে পরিবর্তনের পরিকল্পনা চলছে। শীঘ্রই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সামনের বোর্ড মিটিংয়ে ক্যালেন্ডার কত অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তো সামনের ক্রিকেট সিজনকে অনেক এক্সাইটেড এবং গ্রহণযোগ্যতা যাতে হয়, যাতে আমাদের প্লেয়াররা নাম্বার অফ ম্যাচেস যাতে বেশি খেলে, ডোমেস্টিকটা আরও এক্সাইটিং হয়, সেভাবে চিন্তাভাবনা করে আমরা আগাচ্ছি। 3 ঘরানার ক্রিকেটেই পারফরমেন্স উত্থান পতনে ধারাবাহিক বাংলাদেশ। নতুন সভাপতির অধীনে সেই প্রথা থেকে বের হবে দেশের ক্রিকেট, এমনটাই প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করব এখন সকাল। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল, ট্রাম্পের দাবি এখন পর্যন্ত রাজি নয় তেহরান। কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। আমিরাত সহ 3 দেশের আকাশ সীমা বন্ধে ঢাকা থেকে বাণিজ্যিক ফ্লাইট বাতিল। দোহাগামী বিমান মাস্কটে অবতরণ। এনসিপির কার্যালয়ের নিচে নেতাকর্মীদের উপর ককটেল হামলা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি, রমনা থানায় অভিযোগ। অভিভাবকহীনতায় ভোগান্তির আরেক নাম সিটি কর্পোরেশন। রাজনৈতিক স্থিতিশীলতা সহ জনপ্রতিনিধি নির্বাচনের তাগিদ।
হরমুজ প্রণালী বন্ধ হলেও জ্বালানি সরবরাহে ঘাটতি হবে না দাবি বিপিসির। বিকল্প পথে খরচ বাড়ার উৎপাদনে প্রভাব পড়বে। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।